হে এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব গতিশক্তি সম্পর্কিত গাণিতিক সমস্যার তৃতীয় অংশ নিয়ে। তো প্রথমেই আমরা দেখব গাণিতিক উদাহরণ 7। তো গাণিতিক উদাহরণ 7 আমাদেরকে কি বলছে? 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি বিমান হতে 500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত হবে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে 1 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি বিমান হতে, তাহলে বিমানটা হচ্ছে আমার কত কিলোমিটার উচ্চতে? 1 কিলোমিটার উচ্চতে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রশ্ন কিন্তু অনেক কিছুই চাইতে পারতো। এই ক্ষেত্রে আমার প্রশ্ন চাইতে পারতো যে এই 1 কিলোমিটার উঁচুতে থাকা অবস্থায় বিমানটির স্থিতির শক্তি কত। তখন আমরা কি করতাম? এই P=mgh ব্যবহার করে ফেলতে পারতাম। বাট সেটা আমাদের কাছে চাচ্ছে না। ইভেন আমাদের কাছে এটাও চাইতে পারতো যে এই যে বিমানটা চলতেছে, বিমানটা যে একটা বেগে চলতেছে, তাই না? আমরা তো এখন এখানে পজ করে দিলাম বিমানটাকে, বাট বিমানটা যে একটা বেগে চলতেছে, সেই বেগে চলাকালীন বিমানটির গতিশক্তি কত সেটাও আমরা বের করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্রশ্নে দেওয়া থাকতো কি, যে কত বেগে চলতেছিল বিমানটি, এবং তখন আমরা গতিশক্তি বের করার জন্য জাস্ট কি ব্যবহার করতাম? E=12 mv²। তো সেটা দিয়ে আমরা খুব ইজিলি এই 1 কিলোমিটার উচ্চতাতে থাকা অবস্থায় চলমান বিমানটির গতিশক্তি কত সেটিও বের করতে পারতাম। তার মানে স্থিতি শক্তি, গতিশক্তি সবই বের করতে পারতাম। কিন্তু আমাদের কাছে এগুলোর একটাও চাই না। আমাদের কাছে চাইছে যে এই বিমান হতে 500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দিলে, এই চলমান বিমানটা থেকে 500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দিলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত হবে। তার মানে এই যে বিমানটা চলতেছে, এই যে 1 কিলোমিটার উঁচুতে যে বিমানটা চলতেছে, সেই বিমানটির থেকে যদি 500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হয়, চলমান বিমানটা থেকে 500 গ্রাম ভরের একটি বোমা ফেলে দেওয়া হয়, তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তার মানে এখানে থাকা অবস্থায় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বোমাটির গতিশক্তি কত হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখা যাক যে এখানে এই ম্যাথে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে। আমরা জানি এখানে বোমাটির ভর বলে দেওয়া আছে 500 গ্রাম। বোমাটির ভর যদি 500 গ্রাম হয়, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 0.5 কেজি। এটাকে বলতে পারি 0.5 কেজি। তারপর আমার উচ্চতা h দেওয়া আছে কত? h দেওয়া আছে এখানে 1 কিলোমিটার। তাহলে উচ্চতা যদি 1 কিলোমিটার হয়, এটাকে যদি আমরা SI ইউনিট নিতে চাই, তাহলে এটা কত হবে? 1000 মিটার। তাহলে আমরা ভর আর উচ্চতা এই দুটো রাশিমালা লিখে ফেললাম। আমার বের করতে হবে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, এই যে বোমাটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত, এখানে থাকা অবস্থায় গতিশক্তি কত সেটা আমাদের বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করতে চাই, আমরা এটা তো জানি যে আমরা গতিশক্তি বের করার যে সূত্র জানি, সেটা হচ্ছে E=12 mv²। এটা হচ্ছে আমরা গতিশক্তি বের করার সূত্র জানি, E=12 mv²। এখন এখানের যে এমটা হচ্ছে কি, যেহেতু বোমাটার গতিশক্তি বের করবো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, তাহলে এমটা হচ্ছে বোমাটার যে ভর, তাহলে এমটা হচ্ছে বোমাটার যে ভর সেটা। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে ওই যে বোমাটা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যে বেগে ভূমি স্পর্শ করতে যাচ্ছে সেই বেগটা তাহলে ভি। তাহলে সেই বেগটা তো আমরা জানি না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সেই বেগটা বের করতে হবে। তো সেই বেগটা যদি বের করতে চাই, আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমাদের 12 m এতটুক নিয়ে কোনোই সমস্যা নেই, জাস্ট v² এর জায়গায় আমরা কি লিখবো? তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে, এই বিমানটা যখন চলতেছে, তাই না, বিমানটা যখন বোমাটা ফেলে দিল, তখন তো বিমানটা যাচ্ছিল কোন দিকে? বিমানটার যে আদি যে বেগ ছিল, বা বিমানটার যে বেগের যে দিক ছিল, সেই দিকটা ছিল এদিকে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি বিমানের বেগ ভি। তাহলে এই বরাবর যদি বিমানটা যেতে থাকে, তাহলে বিমানের মধ্যে অবস্থিত সবকিছুর যে বেগ সেটাও কি বিমানের সমান, এবং দিকটাও কি বিমান যেদিকে যাচ্ছে সেদিকেই। তাহলে বোমাটা যখন বিমানের মধ্যে আছে, তখন বোমাটার বেগটিও কি ওই বিমানের সমানই, এবং দিকটাও কি বিমান যেদিকে যাচ্ছে সেদিকে। তাহলে আমরা বোমাটির আদিবেগও এই ক্ষেত্রে ধরতে পারি যে এদিকে, এই বরাবর। তো এই বরাবর যদি হয় বোমাটির ক্ষেত্রে আদিবেগ, বা এটাকে যদি আমরা V0 লিখি, তাই না, V0 লিখি, তাহলে বোমাটির আদিবেগ হচ্ছে V0। তো এটাকে যদি আমরা দুইটা উপাংশে চিন্তা করি, তাহলে এই বরাবর আনুভূমিক বরাবর যে উপাংশ সেটা কি হবে? সেটা হবে আনুভূমিক বরাবর উপাংশটা হবে Vx0, আর এই বরাবর মানে এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে কি Vy0। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, আমাদের বোমাটির
আদিবেগ কিন্তু বিমানের দিকে, যেহেতু বিমান যাচ্ছে এক্স্যাক্টলি এই বরাবর, বিমান যাচ্ছে এক্স্যাক্টলি এই বরাবর, তাহলে এই বরাবর যদি যায় তাহলে আমাদের বোমাটিরও আদিবেগ কি, আদিবেগ ঠিক এক্স্যাক্টলি সেম মানে এদিকে, তার মানে কি এই বরাবর। তাহলে বোমাটির ওয়াই বরাবর যে উপাংশ, তাহলে বোমাটির ওয়াই বরাবর যে উপাংশ সেটি কত, সেটি হচ্ছে 0, কারণ যেহেতু বিমানও যাচ্ছে এদিকে, বোমাও ছিল আগে এদিকে এটার সাথেই, তার মানে পুরো বেগটাই ছিল এই বরাবর। তাহলে এই বরাবর কিন্তু বোমাটির কোনো আদিবেগ ছিল না, এই বরাবর বোমাটির কোনো আদিবেগ ছিল না, কিন্তু তারপরেও বোমাটি কেন কেন এই পথে এসে এখানে এসে পড়ছে, সেটার রিজন হচ্ছে নিচের দিকে একটা কি কাজ করতেছে, একটা অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করতেছে। সেই অভিকর্ষীয় ত্বরণের কারণে ও নিচে পড়তে বাধ্য হচ্ছে, তাই না? যদি কোনো অভিকর্ষীয় ত্বরণ না থাকতো তাহলে তো ওই বিমানের মতো এটাও কি সোজাই যেতে থাকতো, তাই না? তো এই কারণে এটা কি নিচে পড়তে বাধ্য হচ্ছে। এখন এইখানের যে ভি স্কয়ার, এখানের যে ভি টার্মটা, এখানের যে শেষ বেগ, শেষ বেগটা হচ্ছে কি, বোমাটা এখানে ভূমি আঘাত করার পূর্ব মুহূর্তে এখানে থাকা অবস্থায় ওর বেগটা কত সেটা। কারণ এখানে থাকা অবস্থায় বেগের ক্ষেত্রে আমরা যদি বেগ বের করতে চাই, আমরা এই ক্ষেত্রে কোন সম্পর্ক ব্যবহার করতে পারি? এই ক্ষেত্রে কিন্তু আমি পুরো বোমার ক্ষেত্রে যে আমার এই উচ্চতার সাথে যে আমি যে গতির সূত্রটি ব্যবহার করবো, এই ক্ষেত্রে কিন্তু আমি ধরে নিব এটা কি, এটা একটা আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো। তো এটার ক্ষেত্রে যদি আমি উল্লম্ব বরাবর কাজ করতে চাই, আমি যদি উল্লম্ব বরাবর হিসাব নিকাশ করতে চাই, তো উল্লম্ব বরাবর হিসাব নিকাশের জন্য আমার দেখতে হবে উল্লম্ব বরাবর বোমাটির আদিবেগ কত ছিল। তো উল্লম্ব বরাবর বোমাটির আদিবেগ যেটা কিনা VY0, এটাই কিন্তু আমার এই ক্ষেত্রে তাহলে কি, এই ক্ষেত্রে হচ্ছে ইউ। তাহলে সেই ইউটা কত ছিল, 0। তো ইউটা যদি 0 থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে পারি, যেহেতু আমার ইউ কি আমার জানা আছে, মানে আমার উল্লম্ব দিকে যে আদিবেগটা সেটা আমার জানা আছে, তার সাথে সাথে আমার কি জানা আছে, আমি এই যে বিমানটি কতটুকু ভূমি থেকে বিমানটি কতটুকু উঁচুতে সেটা আমার জানা আছে, 1 কিলোমিটার উঁচুতে। তার মানে আমি ভি জানতে চাই, আমার জানা আছে কি কি, আমার ইউ জানা আছে, আমি জি তো জানি, তারপর এইচ জানা আছে। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমরা কোন সূত্র ব্যবহার করব। আমরা এই ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করব সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2GH। তাহলে এখানে ভি স্কয়ার এর জায়গায় আমি কি বসাবো, ইউ স্কয়ার প্লাস 2GH। তাহলে এখানে যে ইউ স্কয়ার, ইউ যেহেতু আমার উল্লম্ব দিকে যে আদিবেগটা, বোমাটির আদিবেগটা সেটা 0, তাহলে এখানে হবে 0, ইউ স্কয়ার মানে 0 স্কয়ার 0, তার সাথে 2GH। তাহলে এটা জাস্ট সিম্পলি কি হবে আমার, এটা দেখো জাস্ট সিম্পলি কি হয়ে যাচ্ছে, এখানে হাফ এম ইন্টু 2GH, তাহলে এটা কিন্তু সিম্পলি MGH হয়ে যাচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই MGHটা দেখে কিন্তু আমাদের চেনা চেনা লাগার কথা, তাই না? এই MGHটা কি ছিল, MGHটা কিন্তু ছিল এই উচ্চতায় থাকা অবস্থায় স্থিতির শক্তি, সেই স্থিতির শক্তি কিন্তু ছিল MGH, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি বোমাটি যখন এই অবস্থানে ছিল, বোমাটির স্থিতির শক্তি যা ছিল EP ইকুয়ালস টু MGH। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই অবস্থান থেকে বোমাটি যখন এখানে পড়তেছে, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বোমাটির গতিশক্তিও কিন্তু এক্স্যাক্টলি সেই MGH এরই সমান হচ্ছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা জানি কি, শক্তি নিত্যতার সূত্র নিয়ে আমরা শক্তি নিত্যতার সূত্রে গাণিতিক সমস্যা বা শক্তি নিত্যতার সূত্র কি বলে সেসব নিয়েও তো আমরা আলোচনা করব। তো শক্তি নিত্যতার সূত্র আমাদেরকে কি বলছে, যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, তাই না? যে মানে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা কি বলতে পারি, যে মোট শক্তির পরিমাণটা নির্দিষ্ট, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। তাহলে এই ক্ষেত্রে বোমাটি নিক্ষেপের পূর্বে বোমাটি যখন একটা উচ্চতা ছিল, সেই উচ্চতায় থাকা অবস্থায় বোমাটির স্থিতিশক্তি যা ছিল এক্স্যাক্টলি ভূমিতে পড়ার পূর্ব মুহূর্তে বোমাটির গতিশক্তি এক্স্যাক্টলি সেম পরিমাণই হবে, মানটা সেমই হবে। কারণ ওই স্থিতিশক্তিটাই যত নিচে নামতেছে সাথে সাথে কি বোমাটার গতিটাও বাড়তেছে, স্থিতিশক্তিটা কিসে কনভার্ট হচ্ছে, গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে এই অবস্থা থাকা অবস্থায় বোমাটির স্থিতিশক্তি যা, আর ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি তা। আর মাঝামাঝি যদি কোনো অবস্থানে আমরা চিন্তা করি, যে বোমাটি যখন এখানে কোথাও ছিল, সেখানে থাকা অবস্থায় বোমাটির যে শক্তি সেটা যদি চিন্তা করি, তখন কিন্তু এটা যান্ত্রিক শক্তি হিসাব করলে সেখানে কিন্তু ওর একটা স্থিতির শক্তিও থাকবে, যেহেতু ভূমি থেকে একটা উচ্চতায় আছে, সাথে সাথে ওর কি একটা গতিশক্তিও থাকবে, কারণ ও একটা গতিতে নিচে নামতেছে। বাট যখন এই অবস্থানে ছিল, যখন ফার্স্টে বোমাটি এই অবস্থানে ছিল, তখন কিন্তু এটির গতিশক্তি কি, আমি যদি উল্লম্ব দিকে চিন্তা করি, তখন উল্লম্ব দিকে কিন্তু এটির গতিশক্তি ছিল 0। হ্যাঁ, আনুভূমিক দিকে তো গতিশক্তি একটা ছিল, যেহেতু বিমানের ভিতরেই বোমাটা ছিল, তো তখন এই দিকে অবশ্যই বোমাটির একটা গতিশক্তি ছিল আনুভূমিক দিকে। বাট উল্লম্ব দিকে কিন্তু গতিশক্তিটা কত ছিল, 0। বাট স্থিতির শক্তিটা মান ছিল। বাট যত নিচে পড়তে থাকবে ওর স্থিতির শক্তি কমতে থাকবে, যেহেতু উচ্চতা কমতেছে, আর গতিশক্তিটা বাড়তে থাকবে, যেহেতু গতিটা বাড়তেছে। ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি কি হবে, এখানে থাকা অবস্থায় ওর যে স্থিতির শক্তি সেই স্থিতির শক্তির সমান।
তাহলে এবার আমরা ম্যাথটা করে ফেলি। তাহলে আমি এম এর জায়গায় কত হবে, এম এর জায়গা হবে 0.5 কেজি, আর জি এর জায়গা হবে 9.8, আর এইচ এর জায়গায় কত হবে 1 কিলোমিটার, মানে হচ্ছে 1000 মিটার। তাহলে এই পুরোটা হিসাব করলে কত হবে 9.8 ইন্টু 1000, তার মানে 9800, তার আবার অর্ধেক করলে কত হবে 4900। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি 4900 জুল। তাহলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমাদের বোমাটির যে গতিশক্তি, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বোমাটির গতিশক্তি ইকে ইকোয়াস টু 4900 জুল, যেটা কিনা এখানে থাকা অবস্থায় বোমাটির স্থিতি শক্তির সমান। এবার তাহলে পরের গাণিতিক সমস্যাটি দেখা যায়। তো পরের গাণিতিক সমস্যাটি আমাদের কি বলছে যে একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছে। বালকটির ভর লোকটির ভরের অর্ধেক এবং লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এদের আদিবেগ নির্ণয় করতে হবে। তার মানে ফার্স্টে এদের আদিবেগ কত ছিল সেই দুটো মান আমাদেরকে বের করতে হবে, যে বালকটির কত ছিল আর লোকটির কত ছিল। তো এই ম্যাথের যদি আমরা এটা সমাধান করতে চাই তাহলে চিন্তা করলাম এই হচ্ছে একজন বালক আর এই হচ্ছে একজন লোক, একত্রে দৌড়াচ্ছেন। তো মনে করলাম যে বালকটির ভর হচ্ছে আমরা এমন ধরি, ঠিক আছে। এখানে 1 দিয়ে আমরা বুঝাবো সব বালকের, মানে বালকের ভর এমন, আর লোকটার ভর হচ্ছে কি M2। এই জন্য বালকের মানে যতগুলো নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে 1 থাকবে সেগুলো মানে হচ্ছে বালকের রাশি, আর যতগুলো নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে 2 থাকবে এগুলো হচ্ছে লোকটির রাশি। তাহলে আমরা ধরলাম যে এক্ষেত্রে বালকটির ভর হচ্ছে M1। আচ্ছা, তো এই ক্ষেত্রে লোকটির ভর তাহলে কত ধরবো আমরা, লোকটির ভর বলবো আমরা M2। এবং এখানে যে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে বালকটির ভর লোকটির ভরের অর্ধেক। তার মানে কি বালকটির যে ভর তার মানে M1 হচ্ছে লোকটির ভরের অর্ধেক, তাহলে M1 হচ্ছে হাফ M2। বা এখান থেকে আমরা এইভাবে বলতে পারি কি যে M2 ইকুয়ালস টু 2M1। আচ্ছা, এই হচ্ছে কিছু কন্ডিশন দেওয়া ছিল এখানে আমাদের ম্যাথে। এবার পরের অংশটা চিন্তা করা যায় যে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে আমরা বালকটির গতিশক্তিকে কি ধরবো EK1, আর লোকটির গতিশক্তি হচ্ছে EK2। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে যে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। তাহলে লোকটির গতিশক্তি EK2 হচ্ছে কি হবে বালকটির গতিশক্তির অর্ধেক, তার মানে হাফ EK1। তো EK2 হচ্ছে হাফ EK1। এই কন্ডিশন আমাদের দেওয়া আছে। তো এই কন্ডিশনগুলো থেকে আমাদের সবকিছু শেষে কি বের করতে হবে, এদের আদিবেগ কত। আর একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তি সমান হবে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বালকটির ক্ষেত্রে ভরটা কম, লোকটির ক্ষেত্রে ভরটা বেশি। কিন্তু বালকটির ক্ষেত্রে যেহেতু বালকের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি বেশি হওয়ার কথা, গতি বা বেগটা বেশি হওয়ার কথা। তো বেগ যদি বেশি হয় তো এই ক্ষেত্রে কি বালকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তিটাও বেশি। আবার লোকটির ক্ষেত্রে কি যেহেতু যদিও ভর বেশি বাট তার একটু গতিশক্তিটা একটু বেশি কম। কারণ কি, কারণ লোকটি তো অত দ্রুত বালকের মতো ছুটতে পারবে না। আর পরের যে কন্ডিশন এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই যে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এই কন্ডিশনটা নিয়ে আমরা একটু পরে মাথা ঘামাবো। আপাতত এখন পর্যন্ত এই ফার্স্টে যে কন্ডিশন জানলাম সেটা থেকে দেখা যাক যে কি করা যায়। আর একটা জিনিস আমাদের বের করতে হবে কি এদের আদিবেগ। ধরে নিলাম যে বালকটির আদিবেগ হচ্ছে v1, ঠিক আছে। আমরা ধরলাম যে বালকটির আদিবেগ হচ্ছে v1। বালকটির আদিবেগ, এখানে আদিবেগ বলতে আমরা বুঝাচ্ছি এই কন্ডিশনের আগে, তাই না। যেমন পরে তো আরেকটা কন্ডিশন আছে যে লোকটি যদি তার বেগ বৃদ্ধি করতেছে 1 মিটার পার সেকেন্ড, ওটা নিয়ে আমরা পরে যখন আলোচনা করব। বাট তার আগে মানে একদম প্রাইমারিলি বালকটা আর লোকটার গতি শক্তি কত ছিল সেটার ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে তাদের বেগটাও কত ছিল প্রাইমারিলি সেটা জানতে চাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে বালকটির আদিবেগকে আমি ধরলাম v1। আমি চাইলে u1 v1 যা ধরি কোনো ব্যাপার না। তার মানে আমার এই ক্ষেত্রে ওই যে কন্ডিশন যে লোকটি যদি তার 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তার আগ পর্যন্ত, তার আগে তারা যে দৌড়াচ্ছিল সেই ক্ষেত্রে তাদের যে আদিবেগটা সেটা বের করতে হবে। তো আমি ধরে নিলাম বালকটির আদিবেগ হচ্ছে v1। এবার
তাহলে ধরা যাক লোকটির আদিবেগ হচ্ছে v2। এগুলো টার্মিনোলজি নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই যে ইউ ব্যবহার করবা না ভি ব্যবহার করবা, তোমার স্বাধীনতা আছে। তো সেটাকে যদি আমি v2 ধরি, সেম ওয়েতে দুটোকে আমি u1 u2 ধরতে পারতাম, ডাজন্ট ম্যাটার। তো এটাকে যদি v1 ধরি, এটাকে যদি v2 ধরি, আমাদের এই দুটাই বের করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে v1 ইকুয়ালস টু হোয়াট আর v2 ইকুয়ালস টু হোয়াট। v1 ইকুয়ালস টু হোয়াট আর হচ্ছে v2 ইকুয়ালস টু হোয়াট। এবার তাহলে আমরা চেষ্টা করি এটা করতে। তো আমরা যে কন্ডিশন দেখলাম, আমাদের ম্যাথে যে কন্ডিশন দেওয়া হচ্ছে তার থেকে আমি একটা পেলাম m2 ইকুয়ালস টু 2m1 বা লোকটির ভর বা লোকটির ভরের দ্বিগুণ, আর এটা হচ্ছে লোকটির গতিশক্তি বা লোকটির গতিশক্তির অর্ধেক। তাহলে এই যে ek2 ইকুয়ালস টু হাফ ek1, এটাকে চাইলে আবার আমি এভাবেও লিখতে পারি যে ek1 ইকুয়ালস টু 2 ek2 ইকুয়ালস টু 2 ek2। তাহলে ek1 ইকুয়ালস টু যদি 2 ek2 লিখি, তাহলে আমরা এই দুটো কন্ডিশন মাথায় রাখতে হবে আমাদের। তো এবার বলো যে ek1 কে আমি কি লিখবো? বালকটির যে গতিশক্তি সেটাকে আমি কি লিখতে পারি? তো ek1 কে আমি লিখতে পারি হাফ বালকের ভর মানে কত m1। তো ek1 কে আমরা বলতে পারি হাফ m1 v1 স্কয়ার। তাহলে ek1 যদি হাফ m1 v1 স্কয়ার হয়, এটাকে এক কাজ করি, এটাকে আমি বলি 1 নাম্বার ইকুয়েশন। তো এটা হচ্ছে কি আমাদের বালকটির গতিশক্তি। এবার বলো তাহলে ek2 কে আমরা কি লিখতে পারি? লোকটির গতিশক্তিকে আমরা কি লিখতে পারি? লোকটির গতিশক্তিকে আমরা লিখতে পারি হাফ লোকটির ভর মানে কি m2, আর লোকটির যে আদিবেগ সেটা কি v2, তাহলে হাফ m2 v2 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের একটু এই কন্ডিশনগুলো দেখতে হবে, যে এই যে কন্ডিশনগুলো যেগুলো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, যে সম্পর্কগুলো বলে দেওয়া আছে, এই সম্পর্কগুলোর দিকে আমাদের মাথা ঘামাতে হবে। তো এই সম্পর্কগুলোর দিকে যদি আমরা মাথা ঘামাই, তাহলে দেখো m2-র জায়গায় তো আমি 2m1 বসাই দিতে পারি, তাই না? m2-র জায়গায় 2m1 বসাই দিতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি হাফ m2-র জায়গায় আমি যদি 2m1 বসিয়ে দিই, তার সাথে v2 স্কয়ার, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় আমার 2 কাটাকাটি, তাহলে এটা জাস্ট সিম্পলি কি হয়ে যায় m1 v2 স্কয়ার। তাহলে কাজ করি, আমি এটাকে 2 নম্বর ইকুয়েশন না বলে আমি এই ফাইনাল এটাকে বলি 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমার ek2 হচ্ছে গিয়ে m1 v2 স্কয়ার। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার একটু চিন্তা করো আমরা কি করব, আমরা কি করতে চাচ্ছি। এরপর আমাদের যে আরেকটি যে কন্ডিশন দেওয়া আছে যে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। তো লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, এটা মানে কি? এটার থেকে আমরা এইটা লিখছিলাম যে ek2 ইকুয়ালস টু হাফ ek1, লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, এবং সেটা থেকে আমরা বলতে পারি ek1 ইকুয়ালস টু 2 ek2, বা বালকটির যে গতিশক্তি সেটি হচ্ছে লোকটির গতিশক্তির দ্বিগুণ। তাহলে সেটা যদি হয়, তাহলে ek1 ইকুয়ালস টু 2 ek2, ek1 ইকুয়ালস টু 2 ek2। তো এই কন্ডিশনটাতে আমরা এরপর কি করব? আমরা ek1 এর যে রাশিটি এটি বসাবো, আর ek2 এর জায়গায় কি আবার এই রাশিটি বসাবো। তাহলে ek1 বা লোকটির যে গতিশক্তি সেটা হচ্ছে লোকটির গতিশক্তির দ্বিগুণ। তাহলে এখানে ek1 এর জায়গা হবে কি? ek1 এর জায়গা হবে আমার হাফ m1 v1 স্কয়ার, মানে বালকটির গতিশক্তির জায়গা। আর লোকটির গতিশক্তির জায়গা হবে 2 ইন্টু ek2 আমরা কি বের করছিলাম একটু আগে মনে করে দেখো, ek2 কি বের করছিলাম? ek2 আমরা বের করছিলাম m1 v2 স্কয়ার, ek2 ইকুয়ালস টু m1 v2 স্কয়ার। তাহলে আমরা ek2 এর জায়গায় কি বসাবো? m1 v2 স্কয়ার। তাহলে ek2 এর জায়গা হবে m1 v2 স্কয়ার। m1 কিন্তু দুপাশ থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের সিম্পলি কি হয়ে যাচ্ছে? v1 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 v2 স্কয়ার। তাহলে এটা একটা আমরা ভালো একটা সম্পর্ক পেলাম, মানে আমাদের আদিবেগ দুটোর মধ্যে, তাই না? তাহলে এটাকে যদি আমরা বলি 3 নাম্বার ইকুয়েশন, তাই না? এক্ষেত্রে আমরা সম্পর্ক পেলাম কি? যে বালকটির আদিবেগ আর লোকটির আদিবেগের মধ্যে একটা সম্পর্ক পেলাম।
তো আমরা দেখলাম যে বালকটির যে আদিবেগের বর্গ সেটা হচ্ছে কি লোকটির আদিবেগের বর্গের 4 গুণের সমান, কারণ বালক কিন্তু অনেক দ্রুত দৌড়াচ্ছে, তাই না, লোকটির তুলনায়, এবং সেটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, এবার 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 ওই পরের কন্ডিশনটার দিকে একটু আমরা বারবারই বলতেছিলাম যে পরের কন্ডিশনটা আমাদের চিন্তা করতে হবে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফিজিক্সে যখনই কোনো প্রবলেম সলভ করতে যাব, আমরা জাস্ট কন্ডিশনগুলো যদি ধীরে ধীরে অ্যানালাইসিস করতে থাকি, যে কোনো প্রবলেম খুব ইজিলি আমরা সলভ করতে পারবো আর কি। আর প্র্যাকটিস জিনিসটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত প্র্যাকটিস করবে তত তোমার ব্রেইন ভালোভাবে কাজ করবে আর কি প্রবলেম সলভিং এর জন্য। তো এবার লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। তার মানে কি, লোকটি তার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হবে। আচ্ছা, এখন লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, তো লোকটি যদি তার বেগটা 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, তার মানে লোকটি যে পরের যে বেগটা, তাই না, লোকটার আগের বেগটাকে আমরা কি বলছিলাম v2, বাট লোকটার যে পরের বেগটা 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করার পর বেগটা, সেটাকে যদি আমরা বলি v2 প্রাইম, সেটা হবে কি আগের যে বেগ তার সাথে জাস্ট এক যোগ। তাহলে আমরা বলতে পারি v2 প্রাইম ইকুয়ালস টু হবে কি v2 প্লাস 1। দারুণ। এখন এইটা তো আমরা জানলাম। আচ্ছা, এটাকেও আমরা একটা ইকুয়েশন বলি, যে এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার আমাদের কি বলছে, যে যদি লোকটি যদি তার বেগটাকে 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তাই না, তখন যে পরিবর্তিত যে বেগ লোকটি লাভ করতেছে তখন তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান। তাহলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যে v2 প্রাইম বেগে চলা অবস্থায় লোকটির যে গতিশক্তি সেটাকে আমরা বলতে পারি ek2 প্রাইম, এবং সেই ek2 প্রাইম হচ্ছে কি বালকটির যে গতিশক্তি সেটার সমান হয়ে গেল। আমরা বুঝতে পারছি কিনা এই পয়েন্টটা? কারণ লোকটির তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করার পর তো লোকটির গতিশক্তি আর বালকটির গতিশক্তি সমান হয়ে যাচ্ছে। তার মানে কি ek2 প্রাইম ইকুয়ালস টু ek1 আমরা বলতে পারি। ek2 প্রাইম হচ্ছে কি এই যে v2 প্রাইম বেগে চলা অবস্থায় লোকটির গতিশক্তি, যখন সে কিনা আগের গতিশক্তির চেয়ে 1 মিটার পার সেকেন্ড বেশি দ্রুত দৌড়াচ্ছে আর কি। তো এইবার এই কন্ডিশনটা দেখা যাক যে আমরা কি পেতে পারি এটা থেকে। ek2 প্রাইমের জায়গায় আমি লিখতে পারি হাফ m2, v2 জায়গায় কি হবে v2 প্রাইম, কারণ এবার তো তার যে বেগটা সেটা কিন্তু আগের মতো নাই, একটু পরিবর্তন হয়ে গেছে। তাহলে v2 প্রাইম হাফ m2 v2 প্রাইম হোল স্কয়ার, তাই না, হাফ m2 v2 প্রাইমের স্কয়ার, তাই না। এটা হচ্ছে পরিবর্তিত গতিশক্তি লোকটির, যেটি কিনা হবে বালকটির যে বালকটির গতিশক্তি তো সেটা তো যেমন ছিল তেমনই, বালকটির বেগ তো সেমই রয়ে গেছে। তাহলে এটা হবে ইকুয়ালস টু হাফ m1 v1 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, এরপরে আমরা হাফ তো কাটাকাটি চলেই যাচ্ছে, হাফ নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই, হাফ কি হয়ে যাচ্ছে দুপাশ থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার m2 এর জায়গায় আমি চাইলে লিখতে পারি না 2m1, কারণ যেহেতু লোকটির ভর বালকটির ভরের দ্বিগুণ, তাহলে m2 এর জায়গায় আমরা লিখতে পারি 2m1। আর v2 প্রাইম স্কয়ার, তাহলে v2 প্রাইমের জায়গায় আমি লিখতে পারি কি v2 প্লাস 1, তাহলে এটাকে লিখতে পারি v2 প্লাস 1 হোল স্কয়ার, তাই না, এটাকে লিখতে পারি v2 প্লাস 1 হোল স্কয়ার। জাস্ট v2 প্রাইমের জায়গায় v2 প্লাস 1 বসিয়ে দিলাম। আর এ পাশে হচ্ছে কি m1 v1 স্কয়ার। এবার কি হবে, এবার আমরা দেখতে পাচ্ছি m1 কিন্তু দুপাশ থেকে কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। তো দুপাশ থেকে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে ফাইনালি কিন্তু আমরা আরেকটা সম্পর্ক পেলাম, তাই না, আরেকটা সম্পর্ক পেলাম, এবং সেটা কি, সেটা হচ্ছে v2 প্লাস 1 হোল স্কয়ার, v2 প্লাস 1 হোল স্কয়ার, ও আগে একটা 2 আছে, 2 ইন্টু v2 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে v1 স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। তাহলে কিন্তু আমরা প্রায় আমাদের অ্যান্সারের কাছাকাছি চলে আসছি বোঝা যাচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি v1 v2 এর মধ্যে আমরা দুটো সম্পর্ক করে ফেলেছি। তাহলে এবার আমরা যে দুটো ইকুয়েশন জানতে পারলাম, 3 আর 4 নাম্বার ইকুয়েশন। 3 এ আমরা জানলাম কি, যে v1 স্কয়ার ইকুয়ালস টু 4 v2 স্কয়ার, আর 4 কি জানলাম, 4 জানলাম 2 ইন্টু v2 প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু v1 স্কয়ার। এখন এই দুটো ইকুয়েশনই কিন্তু যথেষ্ট আমাদের লোকটি এবং বালকটির আদিবেগ, মানে বালকটির আদিবেগ v1 এবং লোকটির আদিবেগ v2 বের করার জন্য। তো আমাদের টার্গেট কি v1 আর v2 বের করা। তো চেষ্টা করা যাক।
এই যে পরের যে ইকুয়েশনটা, এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি, যে 4 নম্বর ইকুয়েশনটা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 2 ইন্টু v2 প্লাস 1 হোল স্কয়ার, মানে কি v2 স্কয়ার প্লাস এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে আমরা ভাঙাতে পারি। তো v2 স্কয়ার প্লাস 2 ইন্টু v2, আর 1 গুণ করলে সেটা তো লেখার দরকার নাই, 2 ইন্টু v2 প্লাস 1 এটা আসতেছে ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে v1 স্কয়ার। তাহলে এটা ইকুয়ালস টু যদি v1 স্কয়ার হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা এটাকে যদি গুণ করে দেই, 2v2 স্কয়ার ইকুয়ালস টু কি হবে, প্লাস 2v2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2v2, তার মানে 4v2 প্লাস 2 ইকুয়ালস টু কি হবে, v1 স্কয়ার। আচ্ছা, এবার এই যে v1 স্কয়ার যেটা আছে, v1 স্কয়ারের জায়গায় আমি আবার কি চিন্তা করতে পারি, কারণ আমরা যেহেতু জানি v1 স্কয়ার ইকুয়ালস টু কি 4v2 স্কয়ার, তো v1 স্কয়ার ইকুয়ালস টু যদি 4v2 স্কয়ার হয়, তাহলে এখানে v1 স্কয়ার জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি, আমি v1 স্কয়ার জায়গায় বসিয়ে দিতে পারি 4v2 স্কয়ার। এবার একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখি আমরা, সেটা হচ্ছে এবার কিন্তু এই পুরো ইকুয়েশনটা কি শুধুমাত্র v2 একটা ইকুয়েশন হয়ে গেল, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কি v2 একটা ইকুয়েশন হয়ে গেল, অন্য আমরা কিন্তু v1 বা কিছু দেখতে পাচ্ছি না, শুধুই v2 দেখতে পাচ্ছি। তাহলে এটা দিয়ে আমরা ডিরেক্ট কি, এটা থেকে আমরা ডিরেক্ট v2 মানটা বের করে ফেলতে পারবো। তো v2 মান যদি বের করে ফেলি, সেই মান এখানে বসিয়ে দিলে আমরা আবার কি v1 এর মানটাও বের করে ফেলতে পারবো। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমরা v2 মানটা বের করব। সেটা কোনটা থেকে, এটা মনে করলাম এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 নাম্বার ইকুয়েশন থেকে আমরা v2 মান বের করার চেষ্টা করব। তো 5 নাম্বার ইকুয়েশন থেকে এক কাজ করি, 5 নাম্বার ইকুয়েশনটা আমাদের কি বলতেছে যে 4v2 স্কয়ার ইকুয়ালস টু 2v2 স্কয়ার প্লাস 4v2 প্লাস 2। তাহলে এক কাজ করি, আমরা এই পুরোটাকে এক পাশে নিয়ে আসি, তাই না, যে এটা মাইনাস এই পাশটা ইকুয়ালস টু 0। তাহলে 4v2 স্কয়ার মাইনাস 2v2 স্কয়ার, তার মানে কত, এই পাশে থাকবে 2v2 স্কয়ার, তার থেকে আবার যেহেতু মাইনাস 4v2 মাইনাস 2, তাহলে মাইনাস 4v2 মাইনাস 2 ইকুয়ালস টু কি 0 বলতে পারি। হ্যাঁ, তো এটা ইকুয়ালস টু যদি 0 বলতে পারি, তো তারপর কি করা যায়, তারপর আমরা এটাকে একটু চিন্তা করে দেখি, এই পুরো ইকুয়েশনটা থেকে চাইলে কিন্তু আমরা 2 কমন নিয়ে নিতে পারি, তাই না? 2 কমন নিয়ে আবার যদি আমরা যেহেতু এই পাশে 0 আসি, ভাগ দিয়ে তারপর কি সিম্পলি এভাবে লিখতে পারি যে v2 স্কয়ার ইকুয়ালস টু v2 স্কয়ার মাইনাস 2v2 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো v2 স্কয়ার মাইনাস 2v2 মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা থেকে যদি আমরা v2 মান বের করতে চাই, তাই না? এটা একটা দেখতে পাচ্ছি আমরা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ, যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা জানি কি দ্বিঘাত সমীকরণ, তার মানে এটার দুটো মূল হবে, তাই না? তো এটা মূল বের করার জন্য আমরা এক হচ্ছে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, মিডল টার্ম ব্রেক করার চেষ্টা করতে পারো, বা আমরা যে সূত্র জানি x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার bsk মাইনাস 4ac বাই ট্রয়েসে, তোমরা এই সূত্রটিও ব্যবহার করতে পারো দ্বিঘাত সমীকরণের মূল বের করার জন্য। আর ইদানিং কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ মানে সলভ করার আরেকটা, দ্বিঘাত সমীকরণের মূল বের করার আরেকটি ইজি উপায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো এটা নিয়ে অনেক কথাবার্তা শোনা গেছে, বাট আমরা যেহেতু হয়তো তোমরা সেটার সাথে অনেকে পরিচিত না, আমি একদম জাস্ট ট্রেডিশনাল x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার bs মাইনাস 4ac বাই ট্রয়েসে, সেটা থেকেই দেখা যাক যে v2 মানটা কি হবে। তো এটাই যে একমাত্র উপায় তা না, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো বা অন্য উপায়ও ব্যবহার করতে পারো। তো আমরা যদি দ্বিঘাত সমীকরণের মূল বের করার বেসিক নিয়মটা ব্যবহার করি, তাহলে আমরা বলতে পারি v2 ইকুয়ালস টু হবে, আমাদের কিন্তু সূত্রটা মাথায় রাখা লাগবে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটি মূল বের করার সূত্রটি হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার bsk মাইনাস 4ac বাই ট্রয়েসে। তাহলে এখানে আমরা চিন্তা করব কি, এখানে এই পুরো টার্মটা আমাদের x মানে কি v2, আর এখানে যে x স্কয়ার এটা মানে v2 স্কয়ার, এটার সাথে যে সহগটা আছে এটা হচ্ছে a, আর এটার সাথে এই যে v2 টার্মটাকে আমরা x হিসেবে চিন্তা করব, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই মানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণের এই মূল রূপের সাথে কম্পেয়ার করব। তো এই মূল রূপের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমার কি, আমার যেহেতু আমার এই ক্ষেত্রে মূলটা বের করতে হবে v2, তাহলে আমি বলতে পারি v2 ইকুয়ালস টু হবে মাইনাস b। তাহলে এখানে মাইনাস b মানে কি, মাইনাস b মানে এই যে এইটার সাথে যে সহগটা, এটার সাথে যে সহগ, তাহলে এটার সাথে যে সহগ সেটা মানে তো b, তাহলে এই পুরোটা তো হচ্ছে আমার b, তাহলে এই পুরোটা যদি b হয় সেটার আবার মাইনাস করতে হবে, তাহলে মাইনাস প্লাস 2 হয়ে যাবে।
তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার মানে কি, এটার স্কয়ার মানে কত 4 মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু সি। এ মানে কি, এ মানে হচ্ছে এখানে সহগ আর সি মানে হচ্ছে কি এখানে সহগ। তাহলে মাইনাস 4ac। এখন দেখো এটাও 1 এখানে মাইনাস 1, তাহলে 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 তাহলে মাইনাস 4। বাট যেহেতু আগে আবার একটা মাইনাস আছে তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস 1 সে প্লাস হয়ে যাবে। তো মাইনাস 1 যদি প্লাস হয়ে যায় তাহলে এটা আমরা বলতে পারি যে প্লাস 4। আর নিচে ট্রয়েসের জায়গায় কি হবে, জাস্ট সিম্পলি যেহেতু এখানে এ এর জায়গায় বা এটার সহগের জায়গায় আছে 1, তাহলে জাস্ট সিম্পলি কি হবে 2 ইন্টু 1। তাহলে এটা যদি হয় আমরা তাহলে v2 যে মানটা পাচ্ছি ফাইনালি সেটা তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই যে নিচের 2টা দিয়ে আমরা উপরের দুটো যে টার্ম যেহেতু যোগাকারে আছে দুটোকেই ভাগ করে দিতে পারি, তাহলে এটা হবে 1 প্লাস মাইনাস রুট 4 প্লাস 4 মানে কি রুট 8/2। এখন এখানের যে রুট 8কে আমরা কি বলতে পারি, আমরা চিন্তা করতে পারি যে রুট 8 হচ্ছে 8 মানে কি 2 ইন্টু 4। 2 ইন্টু 4 হলে আবার যদি রুট ওভার 2 ইন্টু 4 হয়, রুট ওভার 2 ইন্টু 4 মানে কি হবে, যে সিম্পলি 2 রুট 2 হয়ে যাবে, কারণ 4 এর রুট করলে তো 2। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 রুট 2। উপরের টার্মটাকে আমরা চিন্তা করতে পারি 2 রুট 2। উপরের টার্মটাকে আমরা চিন্তা করতে পারি 2 রুট 2। তাহলে নিচের 2 এর সাথে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে এবং ফাইনালি আমরা যে অ্যান্সারটা পাচ্ছি v2 সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 2। তাহলে এটাই হচ্ছে আমাদের v2 ফাইনাল যে অ্যান্সারটি পেলাম সেটি। তো আমরা দেখলাম যে 3 আর 4 এই দুটো ইকুয়েশন থেকে আমরা এটা বের করলাম যে v2 1 প্লাস মাইনাস রুট 2। তো v2 মানে কি, v2 ছিল লোকটির বেগ, তার মানে আমরা অলরেডি লোকটির বেগ বের করে ফেলেছি। বাট তারপরে একটু কথাবার্তা বলতে হবে, সেটা হচ্ছে এখানে লোকটির বেগ যখন আমরা বের করতেছি এখানে 1 প্লাস এখানে তো কিন্তু আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, যেহেতু আমরা একটা দ্বিঘাত সমীকরণ থেকে বের করছি অবশ্যই তাহলে মানে কি আমরা দুটো ভ্যালুই পাবো। তাহলে একটা আমরা পাচ্ছি 1 প্লাস রুট 2, আর একটা কি পাচ্ছি, আর একটা পাচ্ছি আমরা 1 মাইনাস রুট 2। তো এটা একটা পাচ্ছি আর একটা পাচ্ছি 1 মাইনাস রুট 2। এখন দেখো 1 প্লাস রুট 2 মানে কত, রুট 2 এর ভ্যালু কত 1.4142। তাহলে 1 প্লাস 1.4142, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, দুটো যোগ করলে হবে 2.4142। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশটার, এটা হচ্ছে আমাদের প্রথম অংশটার যে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের প্রথম অংশটার অ্যান্সার। এখন কথা হচ্ছে এই পরের অংশটা থেকে আমরা কি অ্যান্সার পাবো, পরের অংশটা থেকে কি হবে 1 মাইনাস রুট 2। এখন 1 মাইনাস রুট 2 মানে কি, রুট 2 ভ্যালু হচ্ছে 1.4142, তাহলে 1 মাইনাস 1.4142 তার মানে কি এটা হচ্ছে নেগেটিভ 0.4142 হয়। এখন এই ভ্যালুটা কি হওয়া সম্ভব, আমার যে বালকটি দৌড়াচ্ছে বালকটি আর লোকটি তো একই দিকে দৌড়াচ্ছে, তাহলে দুটোর দিকে কিন্তু আমাদের পজিটিভ ভ্যালুই আসবে। হ্যাঁ, অনেক সময় আমরা বেগের ক্ষেত্রে ঋণাত্মক মান দেখতে পারি, সেটা হচ্ছে কি যখন কোনো একটা লোক একদিকে যাচ্ছে অন্য একজন অন্য দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একজনের সাপেক্ষে অন্যজনের বেগটাকে কি বলতে পারি, নেগেটিভ মান দিয়ে প্রকাশ করতে পারি। যেমন তোমরা যখন ওই যে রাস্তায় গাড়িতে যাও তখন মনে হয় না রাস্তার পাশে তাল গাছের দিকে তাকালে মনে হয় কি তাল গাছগুলো হয়তো পিছনের দিকে যাচ্ছে। তো তখন যদি তোমার গাড়ি চলতে থাকে 30 মিটার পার সেকেন্ড বেগে, তখন যদি তোমার গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে তার মানে তুমিও চলতেছো 30 মিটার পার সেকেন্ড বেগে। বাট রাস্তার পাশের যে তাল গাছগুলোকে তুমি তাকায় দেখতেছো যেগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে ওদের বেগটা কত হবে, নেগেটিভ 30 মিটার পার সেকেন্ড বা মাইনাস 30 মিটার পার সেকেন্ড। তো এই সব ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে বেগের ক্ষেত্রে মাইনাস লিখতে পারি, বাট এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বেগটা মাইনাস হতে পারবে না, কারণ বালকটি আর লোকটি দুজনেই কিন্তু একই দিকে দৌড়াচ্ছে। তার মানে অবশ্যই আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না। তাহলে আমরা পেয়ে গেলাম লোকটির বেগ কত, তাহলে লোকটির বেগ হচ্ছে 2.4142 মিটার পার সেকেন্ড, 2.4142 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে লোকটির বেগ। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের v1 বের করা বা বালকটির আদিবেগ বের করা। আচ্ছা, এই যে v2 এটা কিন্তু হচ্ছে লোকটির আদিবেগ, তাই না, কারণ লোকটির আবার পরে তো আবার লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করছিল, তাই না, ওই যে আমাদের এই পার্টটা যে কন্ডিশন, এই পার্টটা তখন তো লোকটার বেগ 2.41 থেকে 3.4142 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বাট সেটা তো আমাদের কাছে দেখার বিষয় না, আমাদের কাছে জানতে চাচ্ছে এদের আদি বেগটা, মানে আদি কেসে প্রথম তারা যখন দৌড়াচ্ছিল তখন তাদের বেগটা কি ছিল। তো আমরা লোকটির বেগ বের করে ফেললাম, লোকটির আদি বেগ v2 হচ্ছে 2.4142 মিটার পার সেকেন্ড। এবার আমাদের কাজ কি, এবার আমার কাজ হচ্ছে বালকটির আদিবেগ বের করা। অবশ্যই বালকটির আদিবেগ কি লোকটির চেয়ে বেশি হবে, কারণ বালকটি তো অনেক দ্রুত ছুটতেছিল, তাই না, বালকটির গতিশক্তিও বেশি ছিল লোকটির তুলনায়। এই ক্ষেত্রে বালকটির আদিবেগ বের করা এখন খুবই মানে সহজ হয়ে গেল আমাদের জন্য। আমরা কি করব, আমরা যে সিম্পলি এই যে v1 স্কয়ার ইকুয়ালস টু 4v2 স্কয়ার এটা ব্যবহার করি আমরা
বালকটির আদিবেগ বের করে ফেলতে পারবো। 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা দেখতেছি v1 স্কয়ার ইকুয়ালস টু 4v2 স্কয়ার। তো v1 স্কয়ার ইকুয়ালস টু যদি 4v2 স্কয়ার হয়, আমরা তো জানতে চাচ্ছি বালকটির আদিবেগ v1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে v1 ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 4v2 স্কয়ার। তাহলে সেটা কত হয়, সেটা হবে √4। তো অবশ্যই বুঝতে পারতেছি রুটের ভিতর, তার মানে অবশ্যই আমার প্লাস মাইনাস এই ক্ষেত্রেও আনতে হবে। তাহলে আমরা লিখলাম প্লাস মাইনাস √4 মানে তো 2, আর √v2 স্কয়ার মানে কত, √v2 স্কয়ার মানে হচ্ছে v2, জাস্ট সিম্পলি। অবশ্যই আমরা প্লাস মাইনাস দিব, যেহেতু রুট আছে প্লাস মাইনাস দিলাম। কিন্তু আবার আমাদের চিন্তা করতে হবে, এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে প্লাস মাইনাস 2v2, বাট মাইনাসটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না, কারণ মাইনাসটা যদি গ্রহণ করি দুজনেই কিন্তু একই দিকে যাচ্ছে। তো দুজনেই যদি একই দিকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু দুটোর ভ্যালুই কি হবে, দুটোর ভ্যালুই পজিটিভ হবে। তাহলে আমাদের নেগেটিভ 2v2 গ্রহণযোগ্য না, পজিটিভ 2v2 গ্রহণযোগ্য। এবং পজিটিভ 2v2 থেকে আমরা কি পাচ্ছি, পজিটিভ 2v2, যেহেতু v2 মান হচ্ছে 2.4142 মিটার পার সেকেন্ড, তাহলে 2v2 মানে হচ্ছে সেটা কত হচ্ছে 4.8284 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের বালকটির যে আদিবেগ সেটি। তাহলে আমরা বলতে পারি যে বালকটির আদিবেগ v1 ইকুয়ালস টু 4.8284 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আমাদের যে দুটো অ্যান্সার আমাদের কাছে জানতে চাইছিল, সে দুটো অ্যান্সার কি বের করে ফেললাম। তাহলে আমাদের যে আদিবেগ দুটো জানতে চাইছিল, তাহলে আদিবেগ দুটো আমরা বের করে ফেললাম। বালকটির আদিবেগ হচ্ছে 4.8284 মিটার পার সেকেন্ড, আর লোকটির আদিবেগ হচ্ছে 2.4142 মিটার পার সেকেন্ড। আমরা দেখতেই পাচ্ছি যে লোকটির চেয়ে বালকটির আদিবেগটা বেশি, কারণ বালকটির গতিশক্তি তো বেশি ছিল, তাই না? যদিও বালকটির ভর কম ছিল লোকটির তুলনায়, বাট তারপর যেহেতু বালকটির বেগ বেশি ছিল, এই জন্য বালকটির যে গতিশক্তি সেটা কিন্তু লোকটির চেয়ে বেশি ছিল। কারণ বেগের টার্মটা কিন্তু একটা স্কোয়ার আছে, এটাও কিন্তু আমাদের মাঝে মধ্যে মাথায় রাখা লাগবে। এই জন্য সবসময় যে আমরা ওভাবে চিন্তা করতে পারবো না যে ভর কম হলে সেটার হয়তো গতিশক্তিও কম হবে, এরকম না। গতিশক্তি যেহেতু দুটো রাশির উপর নির্ভরশীল, ভর এবং বেগ, এবং বেগের আবার স্কোয়ার আছে, তো এই জন্য ভরের বেশি হলেও যেমন গতিশক্তি বাড়বে, সেম ওয়েতে বেগটা বেশি হলেও তো গতিশক্তি বাড়বে। তো দুটোর উপরেই কিন্তু গতিশক্তি টার্মটা নির্ভরশীল। তো আমরা এই ক্ষেত্রে আদিবেগ বের করে ফেললাম, যে একজন বালক একজন লোক একত্রে দৌড়ালে, এবং যদি কিছু কন্ডিশন দেওয়া থাকে যে বালকটির ভর লোকটির ভরের অর্ধেক, এবং বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ। যদি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে এভাবে যে লোকটির গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, একই কথা। তো লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান। তো এই ক্ষেত্রে আমরা আদিবেগ তাদের, মানে প্রাইমারিলি তারা যে দৌড়াচ্ছিল, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদের আদিবেগ কত সেটা বের করলাম। দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নের যে অতগুলো কন্ডিশন দেওয়া ছিল, এটা কিন্তু মোটামুটি অনেকগুলো কন্ডিশনই দেওয়া ছিল, সবগুলো ধীরে ধীরে করতে করতে আমরা কিন্তু আমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেটা পেয়ে গেলাম। তো এইভাবেই হচ্ছে ফিজিক্সের প্রবলেম কিভাবে সলভ করতে হয়। তো আমরা অনেকগুলো সমস্যা কিন্তু দেখে ফেললাম আজকের লেসনে আমরা এই সমস্যাটা দেখলাম, তার আগে আরেকটা সমস্যা আমরা দেখলাম। তো আশা করি সবাই সবগুলো বুঝতে পারছো। তারপর গতিশক্তির সমস্যা আরো আছে, চাইলে তো আরো ডিসকাস করা যায়, কিন্তু সবকিছু তো অনেক সময় শেষ করতে হবে। আর আমি এটাও জানি যে তোমরা সবাই এখন ভাবতেছো কি মনে মনে যে রাখেন ভাই আর কত, তাই না? অনেকগুলো প্রবলেমই তো করালেন। তো তাহলে গতিশক্তির সমস্যাটা আমরা এখানেই শেষ করছি। এরপর আমরা স্থিতিশক্তির সমস্যা, তারপরে যান্ত্রিক শক্তির সমন্বিত সমস্যা, এসব নিয়ে ডিসকাস করব। আর এই যে প্রত্যেকটা ভিডিও যেগুলো আমরা করলাম আর কি, বা যতগুলো সমস্যা দেখলাম, সব যদি মনোযোগ দিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা একটা ধন্যবাদ ডিজার্ভ করো। সবাইকে ধন্যবাদ।